তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 5-এর প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এই অংশটা নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পর্ব। আজকে প্রধানত আলোচনা করব বজ্রপাতের কারণগুলো কী কী, মানে বজ্রপাত এর পরের পর্বে আসবে। আজকে এই বজ্রপাতের পিছনে যে সত্যিকারের যে কারণগুলো, সেই অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোকে জানবো, সেগুলোর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা বজ্রপাত নিশ্চয়ই দেখেইছো। তাহলে এই বজ্রপাতের সময় কি হয় যে আকাশে একটা আলোর ছটা দেখা যায় কিছু মুহূর্তের জন্য, কিছু সেকেন্ডের জন্য। এবার এই যে কিছু সেকেন্ডের জন্য যে আলোর যে রেখা বা আলোর যে রশ্মি দেখতে পাচ্ছ, যে আলো দেখতে পাচ্ছ, সেইটা আসলে হচ্ছে কি যে আকাশ মাটিতে তড়িৎ ক্ষরণ করছে, ঠিক আছে। এবার এই যে তড়িৎ ক্ষরণের সময় কি হচ্ছে, তড়িৎ স্ফুলিঙ্গ যেটা আমরা দেখছি, এইটাই হলো সেইটা। কিন্তু আমরা যে তড়িৎ স্ফুলিঙ্গ দেখি, যেটা ধরো অনেক সময় দেখি, তাই না, কাঁচি ধার করবার সময় দেখবে স্ফুলিঙ্গ বার হয়, সেটা যদিও তড়িৎ নয় কিন্তু স্ফুলিঙ্গ। ধরো কখনো কখনো দেখবে শীতকালে অনেক সময় কোনো জিনিসের ওপর কোনো একটা জিনিস ঘর্ষণের ফলে সেক্ষেত্রেও স্ফুলিঙ্গ দেখা যায়। অনেক সময় দেখবে ইলেকট্রিকের তারে স্ফুলিঙ্গ দেখা যায়। তাহলে বজ্রপাতও একরকম স্ফুলিঙ্গ, কিন্তু এটা অনেক বৃহৎ আকারের। সেই জন্যে যেহেতু এই ঘটনাটা একটু বড়, এটার বিশ্লেষণ আছে, সেজন্য বেশ কতগুলো ধাপ আছে, কি কি জিনিস কাজে লাগছে এর ভেতরে, কি কি টপিক আসছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যেটা তোমাদের জানতে হবে সেটা হলো তড়িৎ স্ফুলিঙ্গ কী। একটা পরীক্ষা তোমরা করতে পারো, এটা শীতকালে ভালো হয়। সেটা হলো, ধরো ঘরের মধ্যে, ঘর অন্ধকার করে দিয়েছো, মশারি টাঙিয়ে ঘরটা অন্ধকার করে দিয়েছো। এবার ধরো একটা তুমি সোয়েটার নিয়েছো, উলের সোয়েটার বা উলের চাদর, সেটা মশারির গায়ে ঘষছো। দেখতে পাবে কি যে মশারির গায়ে ঘষলে ছোট ছোট স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, সেটা হলো তড়িৎ স্ফুলিঙ্গ। এবার আমি কেন শীতকাল বলছি, এর প্রধান কারণ হলো বাতাসে যখন ময়েশ্চার থাকে, জলীয় বাষ্প থাকে, ব্যাপারটা হয়তো এত সহজে ঘটে না। শীতকাল যেহেতু চারিদিক অনেক বেশি ড্রাই হয়, ময়েশ্চার কম থাকে, সেই জন্য ব্যাপারটা অনেক বেশি দেখা যায়। এছাড়া আরও একটা জিনিস লক্ষ্য করে থাকতে পারো, ধরো তোমরা ছোটোবেলায় যারা, মানে ধরো অনেকে হয় না ট্রেন দেখতে যায় বা কিছু, তখন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ট্রেন যে যায়, ট্রেনটা ওপরের যে ইলেকট্রিক তারের সাথে পেন্টোগ্রাফ দ্বারা যুক্ত থাকে, তাই না। ধরো আমি একটা জাস্ট বোঝাবার চেষ্টা করছি, এটা যদি ধরো ট্রেন হচ্ছে, এর মাথায় এইরকম দেখবে একটা জিনিস থাকে, যার মাধ্যমে তোমার ওপরের যে কারেন্টের তার সেটার সাথে যুক্ত থাকে। এই জিনিসটাকে বলছে হলো পেন্টোগ্রাফ। কখনো কখনো দেখবে যে এই লাইন দিয়ে চলার সময় যদি একটু ঝাঁকুনি হয়, ঝাঁকুনি হলে এই পেন্টোগ্রাফটা এখান থেকে টাচ করাটা একটু সরে যায়। তখন কি হয়, এই পেন্টোগ্রাফের এই জায়গায় স্ফুলিঙ্গ তৈরি হয়। আরও একটা পরীক্ষা করতে পারো, সেটা ধরো তোমরা বেশ কতগুলো ড্রাই সেল নিতে পারো। ড্রাই সেল মানে হলো ব্যাটারি নিতে পারো। এবার এই ড্রাই সেলগুলোকে ধরো পরপর এরমভাবে রেখেছো। এবার এটার সাথে একটা তার রেখেছো, এটার সাথে একটা তার যুক্ত করেছো। এবার তারের গায়ে তো রাবারের একটা কোটিং থাকে, সেই রাবারের কোটিংটা একটুখানি অংশ সরিয়ে দিতে হবে ছুরি বা ব্লেড দিয়ে কেটে। তাহলে এই অংশেও একটা ওই রাবারবিহীন অংশ আছে তারের, যে অংশটা মানে শুধু ভেতরের কপারটা বেরিয়ে আছে, এক্ষেত্রেও তাই। এবার এই দুটো অংশ যখন এরকমভাবে টাচ করাবে, তখন দেখবে কি যে এই জায়গায় স্ফুলিঙ্গ দেখতে পাবে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু ব্যাটারিতে করাই উচিত, কারেন্টের তারে কখনোই নয়, কারণ সেক্ষেত্রে ভোল্টেজ যেহেতু অনেক বেশি থাকে, শক লাগার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা, তাহলে এটা হলো ব্যাটারির পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। এই জায়গায় যদি আমি একটা বাল্ব লাগাতাম, বাল্বটা জ্বলতো। এখানে বাল্ব নেই, দুটো তার এসছে, তার দুটোর কাটা অংশ আমি জোড়া এরমভাবে কাছাকাছি আনছি বা টাচ করালে এই জায়গাটা একটা স্ফুলিঙ্গ দেখতে পাবো। তাহলে এই জায়গাগুলোতে আমরা এই জায়গাগুলোতে আমরা স্ফুলিঙ্গ দেখে থাকি। এবার এই যে বজ্রপাত যেটা করছে, সেটা হলো বড় মাপের একটা তড়িৎ স্ফুলিঙ্গ। সেটা জানবার আগে জানবো যে এই তড়িৎ আধান কাকে বলে। ধরো একটা পরমাণু, তোমরা নিশ্চয়ই পরমাণু সবাই জানো। ধরো একটা পরমাণু আছে, সেই পরমাণুটা কি দিয়ে তৈরি, এটা হলো পরমাণুর নিউক্লিয়াস। আর তার চারপাশে এরকম কক্ষপথ আছে। পরমাণুর নিউক্লিয়াস কি দ্বারা গঠিত? প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভিতরে আছে হলো প্রোটন ও নিউট্রন, আর একে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে কি? ইলেকট্রন। এগুলো হলো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এবার একটা পরমাণুর ভিতরে, যেটা নিস্তড়িত পরমাণু, সেটার ভিতরে যতগুলো প্রোটন
ততগুলো ইলেকট্রন। ওকে, তার মানে যতগুলো প্রোটন রয়েছে ততগুলো ইলেকট্রন রয়েছে। এবার ধরো যখন একটা জিনিসের সাথে একটা জিনিস মানে ধরো ঘর্ষণ হচ্ছে বা কিছু, তখন কি হয় যে একটা থেকে একটা পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আর অন্যটা সেই ইলেকট্রনটা গ্রহণ করে নিচ্ছে। যেমন ধরো তুমি শীতকালে তোমার বিশেষ করে শ্যাম্পু করা তেল ছাড়া চুল যদি আঁচড়াও চিরুনি দিয়ে, দেখবে চিরুনিতে ঋণাত্মক আধান আসে। তার মানে চুলের সাথে তোমার প্লাস্টিকের চিরুনির ঘর্ষণে প্লাস্টিকের চিরুনিতে ঋণাত্মক আধান আসছে। আর তোমার তার মানে কি হচ্ছে, তোমার চুল অবশ্যই কি পজিটিভ ওখান থেকে। এবার এই পজিটিভ আর নেগেটিভ এটা হচ্ছে কিভাবে, তার মানে কোনো একটা নিস্তড়িত পরমাণু যখন ইলেকট্রন ছেড়ে দেয়, মাইনাস লিখলাম মানে ত্যাগ করলো, তখন সেটা পজিটিভ হয়ে যায়। পজিটিভ মানে এতে প্রোটন সংখ্যা বেশি, বুঝলে? তার মানে কি নিস্তড়িত পরমাণু যেটা থেকে একটা ইলেকট্রন বার হয়ে গেল সেটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ একটা নিস্তড়িত পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সেম, যেই ইলেকট্রন বেরিয়ে গেল তার মানে প্রোটন সংখ্যা বেশি হয়ে গেল। আবার ধরো কোনো একটা নিস্তড়িত পরমাণু সেটা যদি ইলেকট্রন গ্রহণ করে, প্লাস দিয়ে লিখলাম, তখন কি হবে, তখন সে ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। ঋণাত্মক মানে কি, ওর ভিতরে ইলেকট্রন বেড়ে গেছে। যখন প্রোটন বেড়ে যায় সেটা পজিটিভ হয়ে যায়, ইলেকট্রন বেড়ে গেলে সেটা নেগেটিভ হয়ে যায়। বোঝাতে পারলাম? তাহলে তড়িৎ আধান মানে কি, ধরো এই নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেটা ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাচ্ছে। নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রন যোগ হলে পরমাণুর সাথে, তখন সেটা ঋণাত্মক আধান হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এইটাকে বলছে, এইটাও একটা আয়ন, এটা একটা আয়ন, এটা ধনাত্মক আয়ন, এটা হলো ঋণাত্মক আয়ন। ঠিক আছে, এই জিনিসটা জানলাম। এরপর জানবো কি যে তড়িতাহিত করা কি। যেমন ধরো যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, যে ধরো শীতকালে তোমার শ্যাম্পু করা চুল, মানে যে চুলে মাথায় যদি তেল দাও সেই তেলের চুলে চিরুনি ঘষলে কিন্তু হবে না, কারণ অয়েল রয়েছে, সেক্ষেত্রে ফ্রিকশন বা ঘর্ষণ ওরমভাবে হবে না। সেই কারণে আমি বলছি কি যে শুকনো চুল হতে হবে, চুল ভিজে হলেও হবে না, চুল গ্রিজি হলেও হবে না। এবার তোমার শুকনো শ্যাম্পু করা পরিষ্কার চুলে যদি প্লাস্টিকের চিরুনি ঘষো, কি হচ্ছে, চিরুনিটাতে ঋণাত্মক আধান হচ্ছে। আর তোমার তার মানে অবশ্যই তোমার মাথার চুলগুলোর সাথে যখন চিরুনির ঘর্ষণ হয়েছে, তার মানে চুলে পজিটিভ আধান এসছে। আচ্ছা, এবার এই যে চিরুনিগুলো, এই যে চিরুনিটাতে যে ঋণাত্মক আধান এলো, এই জিনিসটাকেই বলছে তড়িৎ আহিত হওয়া। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই চিরুনিতে তড়িৎ আধান হয়েছে, তড়িৎ আহিত হয়েছে, মানে ওর ভিতরে ঋণাত্মক আধান এসেছে। তার মানে এই যে আধানগুলোর কথা বললাম, এই আধানগুলো যখন কোনো বস্তুতে আসছে তখন সেই জিনিসটাকে বলছে হলো তড়িতাহিত হচ্ছে। এবার এই তড়িতাহিত দুরকমভাবে হতে পারে, ধনাত্মক তড়িতাহিত হতে পারে, ঋণাত্মক তড়িতাহিত হতে পারে। এরপর হলো কি তড়িৎ আবেশ। সেটা কি, তড়িৎ আবেশ মানে হলো, ধরো এই যে চিরুনির যে এক্সাম্পলটা দিলাম, এরমভাবে তোমার ড্রাই চুলের মধ্যে চিরুনি ঘষলে, তারপর চিরুনিটায় ঋণাত্মক আধান এলো। এবার তুমি ধরো কিছু ছোট ছোট কাগজের টুকরো আগে থেকেই করে রেখেছিলে, এবার সেই কাগজের টুকরোগুলোর সামনে যদি চিরুনিকে ধরো, দেখবে যে ওই চিরুনিটা কাগজের টুকরোকে আকর্ষণ করছে। ছোট ছোট কাগজের টুকরো যদি এরমভাবে রাখো, দেখবে কাগজের এই টুকরোগুলো এরম চিরুনির দিকে লাফিয়ে উঠছে। তার মানে কি, চিরুনির গায়ে কি আধান, ঋণাত্মক। এবার এই ঋণাত্মক আধানের কাছাকাছি এই যে কাগজ যখনই আসছে, কাগজের এই প্রান্তগুলোতে যে দিকটা চিরুনির দিকে আছে, এই দিকে ধনাত্মক আধানগুলো চলে আসছে, সেই জন্য এদিকে আকর্ষিত হচ্ছে। এবার তোমরা বলতে পারো কাগজ তো একটা নিস্তড়িত, কাগজের সাথে তো ঘর্ষণ হয়নি, তাহলে এক্ষেত্রে কেন কাগজ চিরুনির দিকে আকৃষ্ট হচ্ছে? তার কারণ হলো চিরুনিতে যেহেতু ঋণাত্মক আধান রয়েছে, একটা কাগজের টুকরো ধরো, সেটা ভিতরে সেটা নিস্তড়িত, ঠিক আছে, তার মানে ধনাত্মকও আছে ঋণাত্মকও আছে, সমান সমান মাত্রায় আছে। এবার যখনই এই কাগজটার সামনে চিরুনিটাকে আনছো, চিরুনিতে ঋণাত্মক, তার মানে কাগজের
যে প্রান্তটা চিরুনির দিকে রয়েছে সেই দিকে ধনাত্মক চলে এলো, অন্যদিকে ঋণাত্মক চলে এলো। এবার এই ধনাত্মকটা এই ঋণাত্মকের দিকে আকৃষ্ট হবে, সেই জন্য কাগজগুলো লাফিয়ে উঠবে। এই জিনিসটাকে বলছে হলো তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশ কি? যখন কোনো তড়িতাহিত বস্তুর সামনে, যখন কোনো নিস্তড়িত বস্তুকে আনছি, এটা তড়িতাহিত বস্তু, এর সামনে কোনো নিস্তড়িত বস্তুকে আনছি, তখন কি হবে? সেই নিস্তড়িত বস্তুগুলোর যে প্রান্তে তড়িতাহিত বস্তুটা রয়েছে সেই দিকটায় বস্তুটার যা তড়িৎ আধান তার বিপরীত আধান এসে জমা হবে। মানে বস্তুটাতে ঋণাত্মক তড়িৎ আধান, তাই এই জায়গাটায় এসে জমা হয়েছে, সেই প্রান্তটায় জমা হয়েছে ধনাত্মক আধান। বিপরীত আধান আসবে, তার ফলে একটা আকর্ষণ দেখা যাবে। সেই কারণে সেই জিনিসটাকে বলছে হলো তড়িতের আবেশ। ক্লিয়ার? এবার দেখো তড়িৎ ক্ষরণ কি জিনিস, সেম এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। তুমি চিরুনিটা দিয়ে চুলটা আঁচড়ালে, সেই চিরুনিটার সাথে সাথে টুকরো করা কাগজের সামনে ধরলে কাগজগুলো আকৃষ্ট হলো। এবার চিরুনিটাকে কিছুক্ষণ সরিয়ে রেখে দিলে, তারপরে আবার কাগজের সামনে ধরছো, মানে কিছুক্ষণ মাথার মধ্যে ঘর্ষণ করার পরে কিছুক্ষণ চিরুনিটা রেখে দিয়েছো, তারপর কাগজের সামনে ধরছো, দেখবে কোনো রকম কিন্তু কাগজগুলো আকৃষ্ট হচ্ছে না। কারণ কি? কারণ তুমি যখন চিরুনিটা দিয়ে মাথাটা আঁচড়েছো, চিরুনিতে ঘর্ষণ হয়েছে, চিরুনিতে ঋণাত্মক আধান এসেছে, কিন্তু তুমি যে সেই সময় তো তুমি সাথে সাথে কাগজের সামনে আনোনি, তুমি সেই সময় রেখে দিয়েছো, তার ফলে সেখান থেকে কিন্তু তড়িৎটা বেরিয়ে গেছে। এইটাকে বলছে হলো তড়িৎ ক্ষরণ। ঠিক আছে, তড়িৎটা বার হয়ে গেছে, সেই কারণে পরে যখন সেই চিরুনিটাকে কাগজের সামনে আনছো সেটা আকৃষ্ট হচ্ছে না। এরপরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো তড়িৎ প্রবাহ আর হলো বিভব পার্থক্য। এই দুটো জিনিস দরকার জানা। ঠিক আছে, তড়িৎ প্রবাহটা কি জিনিস? ধরো তুমি একটা বাল্ব নিয়েছো, এই জায়গাটায় একটা বাল্ব নিয়েছো, এই বাল্বটার সাথে এরকম তারও আছে, কিন্তু বাল্বটার সাথে কোনো রকম ব্যাটারি যোগ করোনি, বাল্বটা কি জ্বলবে? জ্বলবে না। তার মানে কি? এই যে সার্কিট সেটা কমপ্লিট নয়, সেই জন্য এটা জ্বলছে না। এই জায়গাটায় যেই আমি একটা ব্যাটারি দেবো, এই জায়গাটায় ধনাত্মক আধান ঋণাত্মক আধান, এই তারটা এদিকে জুড়ে দিলাম, এটা এদিকে দিলাম, এই সার্কিট বা বর্তনীটা সম্পূর্ণ হলো, তখন এই বাল্বটা জ্বলতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা হলো তড়িৎ প্রবাহ। যখনই একটা বর্তনী সম্পূর্ণ হবে তখন তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, সেটাকেই বলছে হলো তড়িৎ প্রবাহ। মানে তড়িৎ যখন যেতে পারবে কোনো কিছুর ভিতর দিয়ে, তখন সেটা হলো তড়িৎ প্রবাহ। এবার ব্যাটারিতে অনেক সময় দেখবে ব্যাটারির গায়ে এরকম লেখা থাকে যে 1.5 ভোল্ট। এর মানে কি? এর মানে হলো যে এর ধনাত্মক আধান এবং ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের মধ্যে পার্থক্য হলো 1.5 ভোল্ট। অর্থাৎ এইদিকে যদি ধরো একটা তার জুড়ে দিলাম, এইদিকে একটা তার জুড়ে দিলাম, এখানে ধরো একটা বাল্ব আছে, সেটা জ্বলে উঠলো। ঠিক আছে, তাহলে এই যে এটা পজিটিভ দিক, এটা ঋণাত্মক দিক, তাই তো? ড্রাই সেলের এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। এখান থেকে কারেন্ট যাচ্ছে, গিয়ে এখান দিয়ে এরমভাবে ফিরে আসছে। তার মানে কি? যে এই যে দুটো প্রান্তের মধ্যে যে পার্থক্য বিভবের, সেটা হলো 1.5 ভোল্ট। বিভব পার্থক্য ভোল্ট দিয়ে মাপা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। এই দুটো জিনিসও দরকার, তবেই কিন্তু তড়িৎ প্রবাহিত হবে। তার মানে যখন বজ্রপাত হয় তখন কিন্তু একটা তড়িৎ বিভব পার্থক্য ভালো রকম কাজ করে, তার ফলে এই তড়িৎ প্রবাহিত হয় ওপর থেকে নিচে, মানে আকাশ থেকে মাটিতে। এই জায়গায় তোমাদের বইতে একটা উদাহরণ আছে, সেটা হলো একটা অপরিবাহী এরকম স্ট্যান্ড নেওয়া হয়েছে, যেটা কাঠের ধরে নাও, তার সাথে একটা এরকমভাবে পরিবাহীর পাত লাগানো হয়েছে, এখানেও একটা পাত লাগানো হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা ব্যাটারি আছে। ব্যাটারির একটা প্রান্তের সাথে এই পাতটাকে কানেক্ট করা হয়েছে, অন্য প্রান্তের সাথে এই পাতটাকে কানেক্ট করা হয়েছে। এই জায়গাটায় একটা বাল্ব আছে। ঠিক আছে, এবার দেখো ধনাত্মক, এইটা হলো ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির যে ধনাত্মক প্রান্তের সাথে যে পাতটাকে যুক্ত করা হচ্ছে, সেই পাতে গায়ে যে আধান সেটা হলো ধনাত্মক, আর যেটা ঋণাত্মক দিকে রয়েছে সেটা হলো ঋণাত্মক। আর এখানে ধরো ব্যাটারিটা নেওয়া হয়েছে 3 অ্যাম্পিয়ারের। তাহলে এই যে দুটো পাত, এই দুটো পাতের মধ্যে কি বিভব পার্থক্য আছে? হ্যাঁ, এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য আছে। যদি এই ব্যাটারিটার বিভব পার্থক্য 1.5 ভোল্ট হয়, তাহলে এই যে দুটো পাত, এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য 1.5 ভোল্ট। এবং এখানে যখন ব্যাটারিটা এরমভাবে ব্যাটারির সাথে তারটা যুক্ত করব, তখন এই বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। ক্লিয়ার? এরপর ধরো এই বাল্বটা এখানে নেই, তখন কি হবে? তখনও কিন্তু
ধরো ব্যাটারির এই প্রান্তটা পজিটিভ দিকের সাথে যুক্ত, এই প্রান্তটা নেগেটিভ দিকের সাথে যুক্ত, কিন্তু কোনো বাল্ব নেই, তার মানে কি সার্কিটটা কমপ্লিট হয়নি। তখনও কি এই যে তড়িতের যে ক্ষরণ সেটা ঘটবে, তড়িৎ প্রবাহ কিছুটা পরিমাণ অবশ্যই ঘটবে। এক্ষেত্রেও কিন্তু এইখান থেকে ধনাত্মক আধান বার হবে আর এখান থেকে ঋণাত্মক আধান বার হবে, কিন্তু এই জিনিসটা অনেকটা কম এবং এই জিনিসটাকে মাপতে অনেক সূক্ষ্ম যন্ত্রের প্রয়োজন, সেই জন্য এটা খালি চোখে খুব সহজে দেখা যায় না। কিন্তু এই জিনিসটাই আমাদের ক্ষেত্রে এই বাতাসে হচ্ছে। আকাশ থেকে ধরো ওপর থেকে এক প্রকার আধান খরিত হতে থাকে, নিচ থেকে এক প্রকার আধান খরিত হতে থাকে, যেটা বায়ুর সাথে বায়ুতে অবস্থান করছে যে জলীয় বাষ্প, যে ধুলোকণা, সেগুলোর সাহায্য নিয়ে এই ডিসচার্জগুলো হতে থাকে। মানে এখান থেকে ধনাত্মক আধান বার হয়, এখান থেকে ঋণাত্মক আধান বার হয়, তার ফলে কিন্তু একটা বিভব পার্থক্য কাজ করছে। বিভব পার্থক্যের জন্যই এটা ঘটছে এবং তার ফলেই বজ্রপাত হচ্ছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের পর্বে বজ্রপাতের গোটা ডিটেলসটা নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট এগুলো বজ্রপাতটা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে হচ্ছে সেই জিনিসগুলো জানলাম। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।